গত ক্লাসে আমরা পড়েছিলাম টেক্সটাইল প্রিন্টিং। তো প্রাইমারি কিছু কথাবার্তা হয়েছে টেক্সটাইল প্রিন্টিং এর, সেগুলো আমরা শেষ করব। যেমন আমরা কথা বলছিলাম টেক্সটাইল প্রিন্টিং কি, যে অ্যাকচুয়ালি লোকালাইজড অ্যাপ্লিকেশন অফ টেক্সটাইল ডাইস অর কেমিক্যালস অর পিগমেন্ট, ফিচার্স অফ টেক্সটাইল প্রিন্টিং দেখেছিলাম, ফ্লো চার্টটা দেখেছিলাম যে কিভাবে টেক্সটাইল প্রিন্টিং এর ফ্লো চার্টটা হবে, যে ফেব্রিক প্রিপারেশন করতে হবে, কি দিয়ে প্রিন্ট করব সেটা প্রিপারেশন করতে হবে, প্রিন্টিং পেস্ট প্রিপারেশন করতে হবে, তারপর প্রিন্ট করতে হবে একটা সার্টেন স্টাইল এন্ড মেথডে, এন্ড দেন সেটাকে ড্রাই করতে হবে, এন্ড সেটাকে স্টিভিং করতে হবে বা ফিক্সেশন করতে হবে বা কিউরিং করতে হবে আফটার ট্রিটমেন্ট, এন্ড ফাইনাল ড্রাই এন্ড ডেলিভারি। এটা ছিল নরমাল আমাদের যে প্রিন্টিং ছিল তার প্রসিডিউর। ওকে, নাও আমরা ডাইং এবং প্রিন্টিং এর ভিতরে যে বেসিক ডিফারেন্স ছিল সেটি দেখেছি। এরপরে প্রিন্টিং ইনগ্রেডিয়েন্টস গুলোর নাম দেখেছি বা নাম শুনেছি, পড়েছি, এবং সেই প্রিন্টিং ইনগ্রেডিয়েন্টস গুলোর ঠিক প্রিন্টিং পেস্টে কি কাজ করবে সেটা আমরা জেনেছি। ওকে, অনেকগুলো এখানে এজেন্ট রয়েছে, স্পেশালি বাইন্ডার এবং ফিক্সিং এজেন্ট। বাইন্ডার কিন্তু আমরা পিগমেন্টের জন্যই ব্যবহার করি। একটা জিনিস মনে রাখো, টেক্সটাইল ডাইস সমূহ যারা ডাইস রয়েছে তাদের তো ফাইবারের সাথে একটা বন্ড তৈরির মেকানিজম বা কেমিস্ট্রি রয়েছে, যেটা আমরা অলরেডি জানি। ওকে, বাট ইন কেস অফ দ্য পিগমেন্ট এই ধরনের কিন্তু কোনো বন্ড করার, যেহেতু তাদের কোনো অ্যাফিনিটি বা বন্ড করার সুযোগ নেই বা তারা বন্ড করে না, সেজন্য কিন্তু আমরা এক্সট্রা ভাবে বাইরে থেকে এডেসিভ বা আঠা ইউজ করি, যেটাকে আমরা বাইন্ডার বলছি। আমি এমনি একটু খারাপ ভাষা অর্থাৎ বাংলা, মানে যদিও সরাসরি যায় না, বোঝানোর জন্য আঠা বললাম, বাইন্ডার ইউজ করি, দেন সেটা আমরা প্রিন্ট করে থাকি। তো এখানকার প্রিন্ট পেস্টের মেইন থিং হচ্ছে থিকেনার, যেটা কিনা সকল কেমিক্যাল এবং ডাইস বা প্রিন্টিং বা পিগমেন্ট ইনগ্রেডিয়েন্টস গুলোকে ধারণ করে, এবং ইনগ্রেডিয়েন্টস গুলোর ভিতরে যে পারস্পরিক যে বিক্রিয়া বা প্রিমেচিউর রিয়াকশন, সেই প্রিমেচিউর রিয়াকশনটা হতে দেয় না। ওকে, এবং প্রিন্ট পেস্টটাকে একটা অর্থাৎ খটখটে হয়ে যায় না, উঠে চলে যায় না, চটচটে হয়ে যায় না, মাটি ফেটে গেলে যেরকম হয় এরকম ঠিক হয় না। এইটা ইনশিওর করে হচ্ছে থিকেনার। দেন থিকেনারে কিছু কোয়ালিটি ছিল। থিকেনারের আমরা ক্লাসিফিকেশন দেখেছি, ন্যাচারাল, মডিফাইড এন্ড সিনথেটিক। ন্যাচারাল গুলোতে ন্যাচারাল, আর ন্যাচারাল থেকে একটু মডিফিকেশনের মাধ্যমে মডিফাইড, এন্ড সিনথেসিস করে অর্থাৎ বিক্রিয়া করে নতুন কিছু তৈরি করা হয় সিনথেটিকে। এ পর্যন্ত আমরা ছিলাম। আজকে যেটা জানা দরকার আমাদের সেটি হচ্ছে যে স্টাইল অফ প্রিন্টিং, যে কিভাবে প্রিন্টিংটা আমরা করব কোন স্টাইলে। তো এখানে আমরা যদি দেখি, বলা হচ্ছে স্টাইলস রেফার্স টু ম্যানার বাই হুইচ পার্টিকুলার অ্যাকশন ইজ পারফর্মড। কিভাবে হবে, ইট ইজ কেমিক্যাল অপারেশন। স্টাইল অর্থাৎ আমার যে ডিজাইনটা, এই ডিজাইনটা কিভাবে প্রস্ফুটিত হবে বা এই ডিজাইন ইফেক্টটা কিভাবে আসবে, কিভাবে অ্যাপ্লাই করব, দ্যাট ডাজন্ট ফ্যাক্ট, দ্যাট ইজ নোন এজ মেথড। কিভাবে অ্যাপ্লাই করব সেটা ইস্যু না, ইস্যু হচ্ছে কি আমার যে ডিজাইনটা, আমার যে ইফেক্টটা, এই ইফেক্টটা ফুটে উঠবে কিভাবে, সেটা হচ্ছে আমার স্টাইল অফ প্রিন্টিং। তো সেটি নানাভাবে হতে পারে, সেটি হতে পারে ডিরেক্ট স্টাইল, সেটি হতে পারে ডিসচার্জ স্টাইল, রেসিস স্টাইল, রেইজড স্টাইল, এজোইক স্টাইল, মেটাল স্টাইল, ফ্লক স্টাইল, বার্নআউট স্টাইল, ক্রেপ স্টাইল, এক্সেট্রা। নানা প্রকার স্টাইল হতে পারে, অর্থাৎ ফুটে ওঠার টেকনিক বা টেকনোলজি নানা প্রকার হতে পারে, যে আমার ইফেক্টটা কিভাবে হবে। তো তারই ধারাবাহিকতায় সর্বপ্রথম আমরা দেখব ডিরেক্ট স্টাইল। তো ডিরেক্ট শব্দটা দিয়ে আমরা নাম শুনতে পাচ্ছি যে এটা কোনো কিছু না, অ্যাপ্লাই করবো আর এটার ইফেক্ট ফুটে উঠবে, তাই। ওই যে বারবার বলছি আমি তোমাদেরকে, আমরা মেলায় গেলে হাতে যেটা ইয়ে করতাম, এখন ওই যে একটা ছবি, প্রথম ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, যে ব্লক দিয়ে একটা, বা আমরা সিল মারি না ওই যে খাতার উপর ইয়েতে সিল মারি না, সেম জিনিস। এটিকে আমরা সরাসরি প্রভাবটা ফুটে উঠতেছে, তাই না। বলা হচ্ছে the dies are printed directly at the required places of the multicolored design of the fabric, leaving the other portion white, thus multicolor print। অর্থাৎ আমরা ডিরেক্টলি যে কোনো মেথডে অ্যাপ্লাই করতে পারছি যাতে কিনা কালারটা ডিরেক্টলি ফুটে উঠতেছে, সেটাকে আমরা ডিরেক্ট স্টাইল বলছি, অর্থাৎ ডিজাইনটা ডিরেক্টলি হচ্ছে। ক্লিয়ার? ওকে, নাও the second option is the discharge style। ডিসচার্জ শব্দের অর্থ স্যার হচ্ছে, প্লিজ। স্যার ডিরেক্ট স্টাইলে স্যার আমার লাস্ট আমি নিজে আমার হেলমেটের
মানে কালারও করছিলাম স্যার, ওরা হুম। সম্পূর্ণ কালারটা উঠায় আর দেন স্যার এরকম একটা এই যে স্টাইল এই স্টাইলে স্যার ওরা পেইন্ট করে দিছে পুরো হেলমেট। হ্যাঁ, সেটা তো অবশ্যই। এবং তোমরা তো টেক্সটাইলের স্টুডেন্ট হয়ে বসে থাকো, তো মানে কিছু করো না কেন? এটা তোমরা তো অনেক কিছু করতে পারো। এই যে অনেকজন এখন পাঞ্জাবি কিনে, নর্মাল পাঞ্জাবি কিনে সেটার উপর হ্যান্ড পেইন্ট করে, সেটার উপর তো স্যার আমি তোমরাও তো এ ধরনের স্যার আর্টিকেল আমি মানে নিজে করি না স্যার, স্যার আমি নিজে করি না, বাট স্যার আমি নিজে আমার এই পর্যন্ত একটা প্যান্ট আর হেলমেট কেন নিজে থেকে করবে না? 4 বার মনে কেন হয়। নিজে করবে না? মাই কোশ্চেন ইজ দ্যাট, কেন নিজে করবে না? অবশ্যই করতে হবে। ডাইস কেমিক্যাল এগুলো খুবই অ্যাভেলেবল বাংলাদেশে, ঠিক আছে? স্যার একটা মজার কথা কি স্যার, আমার বাবা এই যে বাসায় যে রং করছে না স্যার, তো এই রংটা বাবা বাইরে থেকে আনছে, আনার পর কি করছে এরকম ডিজাইন কই থেকে পাবে, তার জন্য উনি কি করছে বাংলাদেশি মানে ওই যে পাটা জুতা আছে না, হুম। জুতার নিচে যে ডিজাইন গুলো থাকে না, ওগুলো ওই মানে ডিজাইনটা ইউজ করে জুতার নিচের সাইডটা ইউজ করে উনি হাত দিয়ে প্রেস করে করে পুরো বাসায় পেইন্ট করছে স্যার। ডেফিনেটলি সেটা হলো ডিরেক্ট স্টাইল অফ প্রিন্টিং। জুতার নিচের যে সোলটা সেটা ব্লক হিসেবে কাজ করেছে, তো যেটা আমরা জি স্যার, কাঠের উপর মানে খোদাই করি। তোমরাও কিন্তু এটাকে রাবার কেটে তোমাদের কাস্টমাইজ ডিজাইন তৈরি করতে পারো। কিন্তু ঝামেলা যেটা হলো প্রেসারটা এই ক্ষেত্রে, যেহেতু এটা একটু ইয়ে হয়ে যায়, তো প্রেসারটা ঠিক মতো অ্যাপ্লাই হবে কিনা দ্যাটস দ্য ফ্যাক্ট। তবে আশা করি হয়, যেহেতু আমরা সিলের ক্ষেত্রে দেখেছি রাবার লাইক বা রাবার লাইক ম্যাটেরিয়াল দিয়ে কিন্তু সুন্দর হয়। জি সো স্যার, তোমার বাবা অবশ্যই জি স্যার, ব্রিলিয়ান্ট, যিনি এটা করেছেন, ধন্যবাদ তাকে। জি স্যার, তো আমার এটাই পুরা কিন্তু আমাদের বাসার স্যার। ডিরেক্ট স্টাইল অফ প্রিন্টিং। তুমি নেক্সট ডে তোমার বাসার পেইন্টিং এর ছবি দিবা আমাদেরকে, হোপফুলি, ঠিক আছে? ওকে স্যার। নাও দ্য ডিসচার্জ স্টাইল অফ প্রিন্টিং, হোয়াট ডু মিন বাই ডিসচার্জ? ডিসচার্জ শব্দের অর্থ হচ্ছে যে আমরা তুলে ফেলবো, ঠিক আছে? মানে আমাকে ডিসচার্জ করে দেওয়া, মানে হসপিটাল থেকে ডিসচার্জ করে দিয়েছে, মানে কি সেখান থেকে ছেড়ে দিয়েছে। তো ইন কেস অফ দা ডাইড ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা যদি বলি যে সেই ক্ষেত্রে ডিসচার্জ মানে হচ্ছে সেইখানকার তাহলে ডাইস পার্টিকেল গুলোকে আমরা রিলিজ দিয়ে দিয়েছি, মানে সেখানকার ডাইস পার্টিকেল গুলো তাহলে সেখান থেকে উঠে চলে গেছে, ইজন্ট ইট? বলা হচ্ছে ডিসচার্জ মিনস দ্য রিমুভাল অ্যান্ড ডিসচার্জিং সিস্টেম মিনস দ্য প্রসেস উই ক্যান প্রডিউস হোয়াইট কালার ইফেক্ট অন দ্য প্রিভিয়াসলি ডাইড গ্রাউন্ড। মনে করে এটা একটা ডাইট ফেব্রিক, এখানে যে সাদাগুলো দেখতে পাচ্ছ এটা নাই, কমপ্লিটলি একটা ডাইট ফেব্রিক। এটার উপরে আমরা আমাদের এরকম গোল 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 করে এই কালারটা যেন উঠে যায় এরকম কিছু কেমিক্যাল আমরা ইউজ করছি। অর্থাৎ ডাইসকে যখন আমরা লাগাতে পারি, ডাইসকে কিন্তু তখন ফেব্রিক থেকে আমরা উঠাতেও পারি। এক একটা ডাইসের ক্ষেত্রে এক এক মেকানিজম রয়েছে, ওকে? তো সেই রিডিউসিং এজেন্ট দিয়ে অথবা সেই স্ট্রিপিং এজেন্ট দিয়ে কিন্তু আমরা উঠাতে পারি। তো এখন আমরা যদি এরকম একটা ব্লু গ্রাউন্ডের উপরে আমার যে কেমিক্যাল রয়েছে যেটা দিয়ে কালারটা উঠে যাবে এরকম ভাবে অ্যাপ্লাই করি, এরকম ভাবে দেই, তাহলে আলটিমেট কি হবে? সে যে জায়গায় আমার কেমিক্যালটা পড়বে সে জায়গায় ডাইস পার্টিকেল গুলো উঠে চলে যাবে। তার মানে কি সেটা সাদা হয়ে গেল। তো সাদা হয়ে গেলে তাহলে এটা কি একটা ডিজাইন হলো? হলো না? এটাকে আমরা বলতেছি ডিসচার্জ স্টাইল অফ প্রিন্টিং। অর্থাৎ ব্যাকগ্রাউন্ড থেকে গ্রাউন্ড থেকে আমরা কি করছি, যখন কালারটাকে রিমুভ করে ফেলতেছি তখন সেটাকে আমরা ডিসচার্জ স্টাইল বলছি। ক্লিয়ার? ওকে। জি স্যার। এই ডিসচার্জ স্টাইল আবার কালার ডিসচার্জ হতে পারে। আমরা যখন শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটাকে ক্লিয়ার করছি তখন সেটা হোয়াইট ডিসচার্জ, বিকজ অফ সেটি হোয়াইট হয়ে যাচ্ছে, ডান। এটাকে আমরা আবার কালার ডিসচার্জ করতে পারি। আমরা যে কেমিক্যালটা দিয়ে ডিসচার্জ করছি অর্থাৎ কালারটাকে উঠাচ্ছি, সেই কেমিক্যালটার সাথে যদি আলাদা একটা ডাইস যুক্ত করে দেই, আলাদা একটা কালার যুক্ত করে দেই, তাহলে আলটিমেট কি হবে, যে কালারটা উঠে যাচ্ছে সেই জায়গাটাতে আবার সেকেন্ড যে ডাইটা আছে সেটা রিপ্লেস হবে, ফলে সেই জায়গাটা কিন্তু কালার্ড হবে। যেমন এখানে নিচের একটা ছবিতে আমরা দেখতে পাচ্ছি যেখানে বেস ফেব্রিক হচ্ছে রেড, তো রেড এর উপরে আমরা ব্লুর ফটা দেখতে পাচ্ছি। এটা কিভাবে করেছি, যে বেস ফেব্রিকে ডিসচার্জ স্টাইলে অন্যভাবেও করা যাবে, তুমি যদি এই ব্যাকগ্রাউন্ড ফেব্রিকের উপর সরাসরি অ্যাপ্লাই করো তাও হবে, বাট এখানে আমরা কি করছি, ব্যাকগ্রাউন্ড ফেব্রিকটাতে যে কালারটা আছে সেটাকে উঠিয়ে সেখানে আবার ব্লু একটা কালার রিপ্লেস করে দিচ্ছি। তো সেটা আলটিমেট তখন কি হচ্ছে, সাধারণত কি করছে সেটি তখন ইয়ে করছে, অর্থাৎ কালার ইফেক্ট প্রডিউস করছে। ওকে, this discharging of color from previously dyed ground is carried out by discharging agent which is actually oxidizing and reducing agent acceptable, destroying the color, oxidation বা reduction, যে কোনো মাধ্যমেই আমরা কালারটা ডিসচার্জ করে নতুন কালারটা সেখানে রিপ্লেস করছি। সো এতক্ষণ ধরে আমরা কিন্তু দুটি প্রসেস জানলাম, যে কালার ডিসচার্জ এবং হচ্ছে
ডিসচার্জ স্টাইল অফ প্রিন্টিং আমরা বুঝেছি যে তুলে ফেলবো, এটি দুই প্রকার হতে পারে। একটা হচ্ছে হোয়াইট ডিসচার্জ, মানে কোনো কিছু কালার হবে না ব্যাকগ্রাউন্ডে, আরেকটি হচ্ছে যে কালার ডিসচার্জ, অর্থাৎ সেই গ্রাউন্ডেও তখন কালার প্রডিউস হবে। ওকে, এটি গেল। নাও দ্য রেসিস্ট স্টাইল অফ প্রিন্টিং। রেসিস্ট মানে হচ্ছে কি, বাধা প্রদান করবে। মনে করো আরিফিনের বাবা বাসায় যে পেইন্ট করেছে, মনে করো দেওয়ালে, তো আমরা ধরে নিই আরিফিনের দেওয়ালে সুন্দর একটা চিত্রকর্ম আছে। তো এখন তার বাবা চিন্তা করতেছে যে এই চিত্রকর্মটা আসলে পেইন্ট করা বা নষ্ট করা যাবে না। তো সেজন্য কি করতে পারি, সেজন্য মনে করো তার বাবা এটাকে কি করলো, পলিথিন দিয়ে ঢেকে দিল, পলিথিন দিয়ে চারপাশে টেপ মেরে দিল, তারপর পুরোটা পেইন্ট করে দিল। তো এই পলিথিনের উপরেও পেইন্ট করলো বা লাগলো, রং লাগতেই পারে। তো আলটিমেট যখন পেইন্ট করা হয়ে গেল, তখন কি করলো, তার বাবা এই পলিথিনটা খুলে ফেললো, ফলে আমাদের তাদের বাসার যে অ্যাকচুয়াল পেইন্টিং ডিজাইনটা সেটা কিন্তু থেকে গেল। তাহলে আলটিমেট কি হলো, আমাদের যে পলিথিনটা সেটা কি করলো, রেজিস্ট করলো, হিন্ডার করলো, বাধা প্রদান করলো। ফলে আমরা কিন্তু প্রিন্টিং এর ক্ষেত্রে এইভাবে করতে পারি। তাহলে কিভাবে করতে পারি, মনে করো যে আমাদের এটা একটা ফেব্রিক, এটা একটা স্কার্ট প্লিজ ফেব্রিক, এটাকে এখন আমি একটা ইফেক্ট দিব বা একটা প্রভাব ইফেক্ট তৈরি করব। তাহলে কিভাবে ইফেক্টটা তৈরি করতে পারি, তাহলে রেসিস্টিং ম্যাটেরিয়াল যেমন মোম হতে পারে। তো এই ধরনের ম্যাটেরিয়াল আমি কি করলাম, এই এরকম করে অ্যাপ্লাই করলাম একটা হোয়াইট ফেব্রিকের উপরে, না করলাম, করার পর এই হোয়াইট ফেব্রিকটাকে কি করলাম, ডাইং করলাম। তো এটাকে যখন ডাইং করলাম, আলটিমেট কি হলো, ডাইং করার ফলে এই যে জায়গাগুলোতে মোম আমি যুক্ত করেছি বা রেসিস্টিং ম্যাটেরিয়াল আমি যুক্ত করেছি, সেই জায়গাগুলোতে আমার কালারটা ধরলো না। কারণ ধরতে পারবে না, কারণ সেখানে কি, মোমটা আটকে রয়েছে। তাইলে সেই মোমটা সেখানে ডাই পার্টিকেলকে পেনিট্রেট করতে বাধা প্রদান করবে, ফলে সেটা রেসিস্ট হলো, সেটা সাদাই থেকে গেল। বলা হচ্ছে resist means to hinder. In this process, chemical is applied to the fabric that will prevent the fixation of any coloring agent employed afterwards the area. অর্থাৎ রেসিস্ট করবে রেসিস্টিং এজেন্ট দিয়ে। This is one of the oldest printing style which two resulting pattern can be obtained. তো এটা হোয়াইট কালার রেসিস্ট হতে পারে অথবা কালার রেসিস্ট হতে পারে। এখন যদি তুমি মনে করো যে তুমি যে রেসিস্টিং এজেন্টটা দিয়ে এইটাকে প্রটেক্ট করবা, বেস ফেব্রিক কালারটাকে প্রটেক্ট করবা, সেই রেসিস্টিং এজেন্টটার সাথে যদি তুমি নেক্সট আরেকটা ডাইস যুক্ত করে দাও, তাহলে তুমি যে এই ডিজাইনটা করেছো এই ডিজাইনটা একটা কালার হবে, এবং অন্যদিকে আরেকটা হবে। তোমরা তো এই যে বাটিক বা এগুলো দেখেছো, এগুলো তো করতে পারো তোমরা ক্যাম্পাসে সুন্দর করে একটা কর্মশালার আয়োজন করতে পারো, যেগুলো কি করতেছো না করতেছো জানি না। তো এই ক্ষেত্রে দেখো তুমি এই যে এই ফেব্রিকটার ক্ষেত্রে আমরা যখন মোম দিয়ে এই ধরনের রেসিস্টিং এজেন্ট দিয়ে এভাবে দিয়ে রাখবো এবং তারপর ফেব্রিকটাকে কালারে চুবাবো, তাহলে কি হবে, আলটিমেট ওই জায়গাগুলোতে কালার ধরবে না এবং সুন্দর একটা ডিজাইন ফুটে উঠবে, তাই না? আমরা কি করি, বাটিকে বেঁধে দেই, অর্থাৎ ওই জায়গাগুলোতে ডাইস প্রবেশ করতে পারে না। বাট রেসিস্ট স্টাইলে তুমি কিন্তু আরো সহজেই সুন্দর করে এই ইফেক্ট গুলা তৈরি করতে পারো। ওকে, নাও এজোইক স্টাইল অফ প্রিন্টিং। এজোইক স্টাইল অফ প্রিন্টিং এর ক্ষেত্রে আমাদের যেটি জানা দরকার, আমরা এজোইক ডাই সম্পর্কে কতখানি জানি, বা আমরা বোধহয় এখনো এজোইক ডাই পড়ি নাই, হয়তো সিং 2 তে পড়তে হবে। তো এই ক্ষেত্রে এজোইক ডাইস এর ক্ষেত্রে একটু কেমিস্ট্রিটা আমাদেরকে জানা দরকার। বলা হচ্ছে টু কম্পোনেন্টস অফ কনস্টিটিউট অফ এজোইক ডাই, দুইটা কম্পোনেন্টস এখানে থাকছে। আমরা যদি বলি সেখানে প্রথমত যেটি থাকছে, বলা হচ্ছে the two components are the base or diazo component একটা, আর সেকেন্ডলি আরেকটি হচ্ছে ন্যাপথল। ওকে, তো দুটো কম্পোনেন্টস থাকছে কি কি, একটা বেস অথবা ডাইজো অর্থাৎ ডাইজেনিয়াম সল্ট বলতে পারি আমরা, সেটা বেসের হতে পারে, সেটা সল্টের হতে পারে, বা ডাইজেনিয়াম কম্পাউন্ড বলতে পারি, আরেকটা হচ্ছে ন্যাপথল। তো এই ন্যাপথল এবং ডাইজেনিয়াম কম্পাউন্ড যখন একত্রিত হবে, ডাইজো কম্পাউন্ড বা বেস কম্পাউন্ড বা সল্ট কম্পাউন্ড, তখনই কিন্তু কালারটা ফুটে উঠবে, এর আগে হবে না। সেই জন্য এজোইক ডাইং এর ক্ষেত্রে আমরা যেটা করে থাকি, এখানে দুটো বাত থাকে, একে ম্যাজিক কালারও বলা হয়ে থাকে। এই ক্ষেত্রে কি হয়, প্রথম বাতে মনে করো ন্যাপথল থাকে, ন্যাপথল, সেকেন্ড বাতে আমার কি থাকে, ডাইজেনিয়াম কম্পাউন্ড। ওকে, তো তখন ফেব্রিকটাকে প্রথমে ন্যাপথল সলিউশনে চুবাবো,
ন্যাপথল সলিউশনে চুবালাম, ন্যাপথল সলিউশনে চুবালে এর ভিতরে ন্যাপথল প্রবেশ করলো। ওকে, তখন কিন্তু কালার ফুটে উঠবে না। এরপর এই ন্যাপথলেটের সলিউশনটা আবার ডাইজেনিয়াম সলিউশন বা ডাইজো কম্পোনেন্ট কন্টেইনিং সলিউশনে চুবাবো। যখনই ডাইজো কন্টেইনিং সলিউশনে চুবাবো তখন এই যে ডাইজো কন্টেইনিং সলিউশনে ডাইজো কম্পাউন্ড এবং ন্যাপথল পরস্পরের সাথে বিক্রিয়া করে কালার উৎপন্ন করবে। এই প্রক্রিয়াটাকে আমরা প্রিন্টিং এর ক্ষেত্রে লাগাতে পারি। কিভাবে এই প্রক্রিয়াটাকে আমরা প্রিন্টিং এর ক্ষেত্রে লাগাতে পারি? ধরে নেই এটা একটা ফেব্রিক। তো এই ফেব্রিকে আমরা যে ন্যাপথলটা অ্যাপ্লাই করছি প্রথমে, সেটা কিন্তু পুরো ফেব্রিকে অ্যাপ্লাই করছি। এই ক্ষেত্রে আমরা কিন্তু পুরো ফেব্রিকে অ্যাপ্লাই করব না। অ্যাকর্ডিং টু দা ডিজাইন অনুসারে বা অ্যাকর্ডিং টু দা কি বলতে পারি, আমাদের যে স্টাইল রয়েছে সেটি অনুসারে আমরা কি করব, মনে করো ন্যাপথল, তাহলে ন্যাপথল আমি মনে করো এরকম আঁকা বাঁকা অ্যাপ্লাই করলাম, এরকম অ্যাপ্লাই করলাম, এরকম ভাবে অ্যাপ্লাই করলাম। এরপর এই ফেব্রিকটাকে আমি ডাইজেনিয়াম সলিউশন কন্টেইনিং বাতে চুবালাম। তাহলে আলটিমেট কি হবে, যে যে জায়গাগুলোতে ন্যাপথল যুক্ত করা হয়েছে, যে যে জায়গাগুলোতে ন্যাপথল অ্যাপ্লাই করা হয়েছে, সেই সেই জায়গাগুলোতে ডাইজেনিয়ামটা বিক্রিয়া করে, ডাইজো কম্পাউন্ডটা বিক্রিয়া করে কালার উৎপন্ন করবে। অন্য অন্য জায়গাগুলোতে ডাইজেনিয়াম কম্পাউন্ড শুধু নিজে নিজে কিন্তু কালার উৎপন্ন করতে পারবে না। ক্লিয়ার? তাহলে ন্যাপথল যে জায়গায় আছে এবং ডাইজেনিয়াম কম্পাউন্ড যখন পরস্পরের সাথে যুক্ত হবে কেবলমাত্র তখনই কালার উৎপন্ন হবে। তাহলে এটা একটা পদ্ধতি। তো এটা দুই ভাবে হতে পারে, এইভাবে আমরা ন্যাপথল অ্যাপ্লাই করতে পারি, অথবা এইভাবে আমরা ডাইজেনিয়াম কম্পাউন্ড বা ডাইজো কম্পাউন্ডে অ্যাপ্লাই করতে পারি। অর্থাৎ আমি যে ধরনের ডিজাইন চাই আমার ন্যাপথল অথবা ডাইজো কম্পাউন্ড সেইভাবে মারবো এবং পরবর্তীতে আরেকটাতে জাস্ট ইমার্স করব, তাহলে সেটা কালার প্রডিউস হবে শুধু ওই জায়গাতে। এটাকে এর জন্য আমরা এজোইক স্টাইল অফ প্রিন্টিং বলে থাকি। আর ডাইং এর সময় পুরোটাই এরকম কোনো নির্দিষ্ট অ্যাপ্লিকেশন নাই, ওকে, কোনো লোকালাইজড অ্যাপ্লিকেশন নাই। তাহলে কি হচ্ছে যে diazotization it involves converting diazo compounds into diazonium salt, and naphtholization it involves dissolving naphthol in H2, and when dissolved naphthol comes contact with the soluble diazonium salt and coupling reaction then fetch the color of print। তো এখানে যে রিঅ্যাকশনটা হয় সেটাকে কাপলিং রিঅ্যাকশন বলা হচ্ছে, এবং এই যে ন্যাপথল সেটা কিন্তু ইনসলিউবল, সেটাকে সাধারণত সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে সলিউবল করতে হয়, এবং ডাইজেনিয়াম কম্পাউন্ডটাও কিন্তু উৎপন্ন করতে হয় সাধারণত 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেডে স্ট্রং অ্যাসিড বা বেসের উপস্থিতিতে, সল্ট বেসের উপস্থিতিতে আমরা সাধারণত ডাইজেনিয়াম সল্টটা তৈরি করে থাকি। ওকে, এটি গেল আমাদের এজোইক স্টাইল অফ প্রিন্টিং। আশা করি একটু হলো মাথায় ঢুকেছে বোধহয়। যাই হোক, আর নাও দ্য কোশ্চেন ইজ দ্যাট মেটাল স্টাইল অফ প্রিন্টিং। তো মেটাল তো সাধারণত আমরা কি করতে পারি, সরাসরি ফেব্রিকে লাগিয়ে দিতে হবে, ছাড়া তো উপায় নেই। তো আমরা বোধহয় ওই মেটালের পাতলা শীট দেখেছি, বা আমরা অ্যালুমিনিয়াম ফয়েলের কথা জানি। অ্যালুমিনিয়াম ফয়েল আমরা তো খাবার ক্ষেত্রে পাই বা সিগারেটের এর ক্ষেত্রে পাই। তো এটাকে যখন সরাসরি আমরা এই ধরনের মেটাল শীট গুলো বা এই ধরনের মেটাল সাবস্টেন্স গুলো সরাসরি টেক্সটাইল এর সাথে যুক্ত করে দিব অ্যাকর্ডিং টু দ্য ডিজাইন অনুসারে, তখন সেটাকে আমরা মেটাল স্টাইল অফ প্রিন্টিং করতে পারি। বলা হচ্ছে ইন দিস স্টাইল অফ প্রিন্টিং স্প্লাঙ্গেড টাইপ অফ মেটালস পাতলা একবারে আর প্রিন্টেড অন দ্য ফেব্রিক এন্ড ইট উইল বি ব্রাইটার। অথবা ভলাটাইল হয় বা এই ধরনের যে মেটাল গুলো রয়েছে যেটাকে সলিডিফিকেশন করে আবার করা যায়, এবং অর্থাৎ গলনাঙ্ক গলিয়ে আবার সলিডিফিকেশন কুইকলি করা যায়, তো সেই ক্ষেত্রে আমাদের এই প্রিন্টিংটা হতে পারে হয়। ওকে, অথবা সরাসরি মেটাল লাগিয়ে দিল, এটা তো আর প্রিন্ট হলো না, বাইরে থেকে মেটাল লাগিয়ে। ওকে, metal style of printing. Now the flock style of printing. ফ্লক স্টাইল অফ প্রিন্টিং খুবই সহজ। আমরা আবার সেই বিয়ে বাড়িতে চলে যাব। বিয়ে বাড়িতে আমাদের ককশিট আছে, মনে করো এরকম ককশিট আছে, এখানে আমরা লিখবো আরিফিনের গায়ে হলুদ। তাহলে আরিফিনের গায়ে হলুদ লিখতে গেলে আমাদের কি করব, আমরা প্রথমে একটা এডহেসিভ দিয়ে লিখে দিব আরিফিনের গায়ে হলুদ। তারপর তার উপরে আমরা কি করব, আমাদের যে চিকমিকি গুলো রয়েছে বা কালার যে আমরা ককশিটে লাগাই না, সেগুলো ছিটাই দিব। তাহলে ছিটাই দিলে আলটিমেট কি হবে, যেই জায়গাটাতে শুধু লেখা আরিফিনের গায়ে হলুদ বা সেখানে কি দিয়ে লেখা, অ্যাডহেসিভ দিয়ে লেখা, তো সেই জায়গাগুলোতে সাধারণত আমার সেই কালার পার্টিকেল গুলো লেগে যাবে এবং একটা ডিজাইন প্রডিউস হবে।
তো ফ্লগ স্টাইল অফ প্রিন্টিং এর ক্ষেত্রে একই পদ্ধতি অবলম্বন করা হয়। ফ্লগ বলতে যেটি বোঝায় সাধারণত আমরা যখন উইভিং করি, লুম চালাই, তো তখন ঘর্ষণের ফলে এখানে লুমের ডেন্ট, রিড, তারপর শাটল, ফাইবার, ইয়ার্ন টু ইয়ার্ন, ওয়ার্পার টু ইয়ার্ন ইত্যাদি ঘর্ষণের ফলে এখানে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ফাইবার ডাস্ট উৎপন্ন হয়, যেগুলোকে সাধারণত ফ্লগ বলা হয়। কিন্তু এই ফাইবার ডাস্ট এনে তো আর প্রিন্ট করা সম্ভব নয়, সেই জন্য ফাইবার গুলোকে কালার করে চপ করা হয়, কেটে ফেলা হয়, তো সেগুলোকে আমরা ফ্লগ বলছি। তারপর আমার ফেব্রিকের উপর যেরকম প্যাটার্ন, আমি যেরকম ডিজাইন চাই, সেইভাবে আমার এডহেসিভটা অ্যাপ্লাই করে তার উপরে ফ্লগ গুলো দেওয়া হয়। তো এটি স্যাম কালার হতে পারে, মাল্টি কালার হতে পারে। যদি স্যাম কালার হয় তাহলে তো একেবারে সবগুলো অ্যাপ্লাই করলাম, আর যদি মাল্টি কালার হয় তাহলে পোর্শন থেকে থেকে অ্যাপ্লাই করতে হবে। মানে প্রথমে একটা স্টাইলের এডহেসিভ দিয়ে এটা মেরে দিলাম, তারপর আবার এডহেসিভ অ্যাপ্লাই করে, অর্থাৎ আমরা যেভাবে স্কিন করি যে নাম্বার অফ কালার ইজ ইকুয়াল টু নাম্বার অফ স্কিন, সেভাবে নেক্সট পোর্শন অ্যাপ্লাই করতে হবে। আরো যদি কালার থাকে তাহলে আরেকটা স্কিন ইউজ করে এভাবে কালার গুলো অ্যাপ্লাই করতে হয়। তো ফ্লগ স্টাইল অফ প্রিন্টিং তাহলে কি? ফ্লগ স্টাইল অফ প্রিন্টিং ইজ এ প্রসেস which flag is fixed onto the cloth by means of adhesive to from printed pattern. It produce a pile or velvet effect on the fabric similar from the printed pattern. তো it is produce a pile or velvet effect. এই pile or velvet effectটা কি? ওই যে এখানে ছবিতে দেখো যে কম্বলের গায়ে যেটা থাকে, অর্থাৎ কম্বলের লোমগুলো থাকে না, এটাকে আমরা পাইল বা ভেলভেট ইফেক্ট বলি। তো এখন যখন এই ধরনের ছোট ছোট দিয়ে করা হবে, তখন এখানে দেখবো যে ছোট্ট হালকা করে একটা এরকম পাইল আর ভেলভেট ইফেক্ট করছে। কারণ এখানে যদি সবগুলো ফাইবার গুলো অ্যাটাচ হয় তাহলে একটা ঘাসের মতো আস্তরণের সৃষ্টি হবে না, যেটাকে আমরা ভেলভেট ইফেক্ট বলছি। সো ফ্লগ is a branch of তো short স্যার fiber. কম্বলের উপরে ভেলভেট ইফেক্ট দিয়ে করা হয়, কম্বলের উপরে ভেলভেট ইফেক্ট পেইন্টিং দেওয়া করা হয়। হয় না, না। কম্বলে যে লোমগুলো থাকে সেটাকেই ভেলভেট ইফেক্ট বলে, বা পাইল গুলো থাকে সেটাকেই ভেলভেট ইফেক্ট বলে, ঠিক আছে? তো আচ্ছা কম্বলের লোম এটা দিয়ে তুমি করতে পারো, কাটতে হবে ছোট 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 করে একবারে, হ্যাঁ, চপ করতে হবে, চপ করে দেন ছাড়তে হবে। তো তার থেকে সহজ ফাইবার গুলোকে ডাইং করে সেগুলোকে চপ করা। ওকে, the flock branch, so in the electrostatic method of flocking, the fabric is printed on the adhesive and passes moving the belt through the electric charge. এখন এটাকে আরো ফার্দার ভালোভাবে ফেব্রিকে অ্যাপ্লাই করার জন্য সাধারণত আমরা এইটাকে যেটা ফ্লক রয়েছে এটাকে এখানে আমরা একটা পদ্ধতি অবলম্বন করি, ইলেকট্রোস্ট্যাটিক পদ্ধতি, যেখানে মেথড, যেখানে আমরা কি করছি, আমাদের এডহেসিভটাকে একটা চার্জে রূপান্তরিত করছি এবং আমাদের যে ফ্লকটা রয়েছে সেটাকে আরেকটা একটা চার্জে রূপান্তরিত করছে। অর্থাৎ নেগেটিভ পজিটিভ ফলে যখন অ্যাপ্লাই করা হবে তখন নেগেটিভ চার্জ গুলো পজিটিভ চার্জের দিকে ছুটে আসবে। তাহলে এডহেসিভটা যদি নেগেটিভ চার্জ হয় এবং ফ্লক গুলো যদি পজিটিভ চার্জ হয় তাহলে তারা সেই নির্দিষ্ট জায়গায় ছুটে চলে আসে অ্যাটাচ হবে। এটা হচ্ছে যে ফ্লক গুলা অনেক সময় তুমি ছিটাই দিলা, তোমার জায়গা মতো নাও যেতে পারে। ফর দিস রিজন এটা যখন হাই স্কেলে করা হয় তখন করা হয়ে থাকে। The flock made of from cotton, rayon and synthetic is filtered from the flock hopper on the fabric is attracted by the adhesive with the perpendicular form. After baking process, the sharp place fiber are removed. তো যখন হয়ে গেল তখন এটাকে ব্যাকিং করা হয়। তো এরপরেও কিছু বাইরে থাকে রেবরো, সেগুলোকে ব্রাশ দিয়ে প্রিন্ট করার পর যদি আমরা ব্রাশ করি তাহলে বাইরে যে এক্সট্রা ফাইবার গুলো যেগুলো এডহেসিভের সাথে লাগেনি বা এমনি ফেব্রিকের সাথে লেগে আছে সেগুলো চলে যায়। তো এই হচ্ছে আমাদের ফ্লক স্টাইল অফ প্রিন্টিং। ওকে, নাও the burnout or devour style of printing. তো বার্নআউট আর ডেভোর স্টাইল অফ প্রিন্টিং এর ক্ষেত্রে আমরা বার্নআউট মানে কি, পুড়ে ফেলবো, একেবারে পুড়ে ফেলবো, তাই না? এটাকে অন্য একটা নাম হচ্ছে ডেভোর স্টাইল অফ প্রিন্টিং। কিভাবে পুড়ে ফেলবো? আমরা তো জানি যে সেলুলোজিক ফাইবার সমূহ সাধারণত অ্যাসিডিক সয়েল কন্ডিশনে ড্যামেজ হয়, অর্থাৎ আমরা যদি কনসেন্ট্রেট অ্যাসিড দিয়ে থাকি যেমন সালফিউরিক অ্যাসিড, সেই ক্ষেত্রে তারা ড্যামেজ হয়। তো এই বার্নআউট প্রিন্টিং এর ক্ষেত্রে আমরা সেই কাজটাই করি। বার্নআউট প্রিন্টিং সাধারণত ডাবল অর্থাৎ ব্লেন্ডেড ফেব্রিকের ক্ষেত্রে করা হয়, যেমন সিবিসি বা এগুলোর ক্ষেত্রে। তো মনে করো এটা আমার একটা কটন ফেব্রিক, এই কটন ফেব্রিকের উপরে মনে করো আমি একটা অ্যাসিড দিয়ে 5 লিখলাম, হাইলি কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড 98%। তো কি হবে আলটিমেট? তাহলে যে জায়গাগুলোতে অ্যাসিড পড়বে সে জায়গাগুলো আমার কি হবে?
পুড়ে যাবে। আমরা তো ল্যাবের ক্ষেত্রে কম্পোজিশন বের করার জন্য অর্থাৎ সিবিসি ফেব্রিক বা পিসি ফেব্রিকের ক্ষেত্রে কার পার্সেন্ট কতটুকু বের করার জন্য কার্বনাইজেশন করি, যেটাকে আমরা বলে থাকি যে এক টুকরা ফেব্রিক কেটে নিয়ে সেটার আগে ওজন নেই, ওজন নেওয়ার পর সেটাকে এসিডে চুবাই। এসিডে যখন নাড়ানাড়ি করব, যেখানকার যে সেলুলোজিক পার্টটা রয়েছে সেটা চলে যাবে, চলে গেলে যে পার্টটা থাকবে সেটা রিমেইনিং পলিস্টার পার্ট। তাহলে এটাকে বের করে আবার ওয়াশ করে ড্রাই করে ওজন দিব। তাহলে প্রথম ওজন থেকে দ্বিতীয় ওজন বাদ দিলে কি থাকবে? কটনের ওজনটুকু, যেইটুকু চলে গেছে, বা সেলুলোজের ওজনটুকু। তাহলে ওজন অনুসারে তখন আমরা পার্সেন্টেজ করি যে তোমাকে একটা ফেব্রিক দেওয়া হলো, সিবিসি ফেব্রিক বলা হচ্ছে যে 60% and 40%, এটা কি আসলেই 60% বা 40% আছে কিনা, সেটি তখন আমরা সাধারণত এইভাবে টেস্ট করে থাকি। তো এখন প্রশ্ন সেখানে নয়, প্রশ্ন হচ্ছে যে এরকম তোমার কাছে একটা সিবিসি ফেব্রিক আছে, অর্থাৎ কটন পলিস্টার ফেব্রিক আছে, তো তুমি কি করলা? এসিডটাকে এরকম ডিজাইন করে অ্যাপ্লাই করলা ফেব্রিকটার উপর। তাহলে যখন ডিজাইন করে ফেব্রিকটার উপর অ্যাপ্লাই করলে তখন আলটিমেট কি হবে? তখন দেখা যাচ্ছে যে যে পোর্শন গুলোতে অ্যাসিড পড়েছে সেটা সাধারণত পুড়ে যাবে। তো পুড়ে গেলে কি হবে? সেই জায়গাটার কটনটুকু পুড়ে যাবে, পলিস্টারটুকু তো আর পুড়বে না, তাই না? তাহলে কটনটুকু পুড়ে যাবে, পুড়ে যাওয়ার পর যখন আমরা ব্রাশ করে দিব তখন আলটিমেট এরকম হবে। এই যে দেখতেছো ফাঁকা জায়গাগুলা, এই যে দেখতেছো ফাঁকা জায়গাগুলা, অর্থাৎ এগুলাতে কটন ছিল কিন্তু আমরা এগুলাতে কি অ্যাপ্লাই করছি? আমরা এগুলাতে অ্যাপ্লাই করছি হচ্ছে অ্যাসিড। ফলে কি হয়েছে? ওই জায়গার কটন গুলো চলে গেছে গা। চলে গেলে কি হবে? ওই জায়গার যে পলিস্টারটা সেটা কিন্তু ভেসে উঠছে। এই যে দেখো পলিস্টারটা ভেসে উঠছে। তাহলে বার্ন আউট প্রিন্টিং হচ্ছে আমরা কি করছি? ডিস্ট্রয় করে ফেলছি, পুড়ে ফেলছি। তো নর্মাল যদি 100% কটনের ক্ষেত্রে করো সেক্ষেত্রেও ডিজাইন হবে, বাট সেক্ষেত্রে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মনে করো এটা একটা কটন ফেব্রিক, তুমি এরকম করে গোল 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 করে অ্যাসিড মারছো, তো কি হবে? তোমার ফেব্রিকটা এরকম গোল 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 করে পুড়ে যাবে। 71-এর যুদ্ধ হয়েছে, বুলেট গেছে এদিক দিয়ে, হ্যাঁ, এরকম মনে হবে। তো বার্ন আউটের ক্ষেত্রে সাধারণত আমরা দুটো কম্পোনেন্টস এর ক্ষেত্রে করে থাকি, বা তিনটা, দুটো কম্পোনেন্টসটাই বেশি। সেটা হতে পারে সিবিসি, সেটা হতে পারে কটনের সাথে প্রোটিন, বা সেটা হতে পারে পলিস্টারের সাথে প্রোটিন ইত্যাদি, যে কোনো কম্বিনেশনে হতে পারে। তো যখন যেটাকে আমরা ডিস্ট্রয় করতে চাই, তো এখন পলিস্টারকে ডিস্ট্রয় করা যেহেতু একটু ডিফিকাল্ট, বা ড্যামেজ করা যেহেতু একটু ডিফিকাল্ট, সেই ক্ষেত্রে অপেক্ষাকৃত সহজ হচ্ছে প্রোটিন অথবা সেলুলোজিক ফাইবার গুলোকে ড্যামেজ করা। তাই আমরা সেটাই করে থাকি। মাথায় ঢুকেছে? বলা হচ্ছে বার্ন আউট প্রিন্টিং ইজ অলসো কেয়ার দ্য ট্রান্সপারেন্ট প্রসেস, করোশন প্রসেস, যেমন যেহেতু নষ্ট হবে, কার্বনাইজেশন প্রিন্টিং, এটা জাপানে হয়। বিং প্রিন্টেড and printed paste is mixed with one kind of chemical. After proper process, one fiber in the fabric will be destroyed, then it come into being a burn out fabric and particular transcoolant textile. তো যে অ্যাসিড অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাই করার পর এখানে সেই জায়গাগুলো পুড়ে গিয়ে সেই জায়গাগুলো কটন গুলো চলে যাবে বা সেলুলোজিক গুলো চলে যাবে, শুধু পলিস্টারটা থাকবে। তখন আমাদের মায়েদের শাড়ির মতো ওই যে এক্সট্রা থ্রেড ঢুকিয়ে যেমন তাতে হয় যে মাঝখান ডিজাইন এরকম। তো এটাকে আমরা বার্ন আউট স্টাইল অফ প্রিন্টিং বলছি। ওকে, এরপরে আমাদের আরেকটি স্টাইল রয়েছে। তো এটা কিন্তু বললাম যে কোনোটার ক্ষেত্রে হবে, তুমি প্রোটিনটাকেও ড্যামেজ করতে পারো, তুমি পলিস্টারটাকেও ড্যামেজ করতে পারো। স্যার বার্ন আউট বুঝছি স্যার, বাট কথা স্যার আমার মানে ধর আমি স্মোক দিয়ে কিছু করলাম, হ্যাঁ, মানে একটা জায়গায় স্মোক স্মোক আছে না, স্মোকের যে শ্যাডো গুলা, ওগুলা দিয়ে স্যার আমি একটা ডিজাইন স্মোক করলাম কি স্যার। রে ওইটা ভাই? কোন প্রিন্টিং এ? স্যার স্মোক স্মোক মানে ধোঁয়া দিয়ে স্যার। ধোয়া দিয়ে ডিজাইন করবো? বুঝি নেই, ধোয়া দিয়ে আবার কিভাবে ডিজাইন? মানে ধোয়ার ডিজাইন? স্যার আমি আমি এক কাজ করি, আমি স্ক্রিন শেয়ার করি স্যার, আমার সাথে চলে আসছে, আমি দেখাই দিই। দেখাও। আচ্ছা আমরা একটু শেষ করে নিই, তারপর দেখাও। তাহলে তারপর ওকে কথা স্যার। বলি। ওকে ওকে, দেন আমরা আস্তে আস্তে যে আমরা শেষ করে ফেলবো, আর অল্প 2-4 মিনিট, 4 মিনিটের মতো আছে, যে ক্রিপন অর ক্রিম স্টাইল অফ প্রিন্টিং। তো এখন দেখি আমরা যদি হাইলি কনসেন্ট্রেট অ্যাসিড দেই সেই ক্ষেত্রে পুড়ে যায় কটন বা এই ধরনের সেলুলোজিক। তো আমরা যদি একটু লোয়ার কনসেন্ট্রেট বা একটু কম মাইল্ড অ্যাসিড দেই সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে পুড়বে না, বাট কুচকে যাবে আমার ফেব্রিকটা। সেই ক্ষেত্রে কি হবে? পুড়বে না কিন্তু কুচকে যাবে। এই যে কুচকে যাওয়া ইফেক্ট, সেটাকে আমরা ক্রিম বলছি। ক্রিম মানে তো ভাঁজ বা ক্রেপন। বলা হচ্ছে this style is characterized by the appearance of the alternate
plain and crinkle stripes in the fabric. মনে করো তুমি এটা একটা প্লেন ফেব্রিক আছে, এদিক দিয়ে সেটা অ্যাপ্লাই করছো, এদিক দিয়ে সেটা অ্যাপ্লাই করছো, এদিক দিয়ে তাহলে কি হবে, ওই জায়গাগুলোতে একটা ভাঁজ পড়ে যাবে। কিরকম ভাঁজ? ওই যে আমরা যখন তারে কাপড় শুকাই না, নিটেড ফেব্রিক গেঞ্জি লুঙ্গি শুকাই না, তো এটাকে যদি আমরা ভালো করে উঠাই তাহলে তো ভালো, আর যদি এরকম করে উঠাই তাহলে কি হবে, ওই লুঙ্গিটা পরে দেখে যে ওই দিক দিয়ে ভাঁজ পড়ে গেছে না। তো এই ক্রিম স্টাইলে এরকম ভাঁজ তুমি যদি এই ধরনের প্রডিউস করতে চাও, আর বিভিন্ন স্টাইলের ভাঁজ, তো যেভাবে তুমি অ্যাপ্লাই করবে অ্যাসিডটা, তোমার ভাঁজটা সেভাবেই হবে। ওকে, so this effect can brought about the localized fabric shrinkage with the appropriate swelling agent. ওটাকে বলা হচ্ছে যে shrink করা হচ্ছে। তো যে জায়গাগুলোতে আমরা জর্জেটের ক্ষেত্রে দেখেছি বা shrink করতেছো, অর্থাৎ জায়গাগুলোকে কম্প্যাক্ট করতেছো, তাহলে সেটা একটা ডিজাইন ফুটে উঠতেছে। ওকে, now we have some methods. These methods we will discuss the next class, and today আমাদের যে স্টাইলগুলো আমরা দেখলাম, তাহলে আমরা কি কি স্টাইল দেখলাম, সেটি হচ্ছে যে ডিরেক্ট স্টাইল, ডিসচার্জ স্টাইল, রেসিস্ট স্টাইল। রেইজড স্টাইলটা বলা হয়নি, যে এখানে রেইজড করে কিছু করা যায়, অর্থাৎ এটার উপরে এমবোজিং আমরা দেখেছি বোধহয়, অর্থাৎ আমাদের ওই শীতকালের ড্রেসে আমরা দেখবো যে লেখাগুলো ফুলে ফুলে আছে, হ্যাঁ, যে নাপ NUB, এখানে লেখাটা ফুলে আছে, তো এটাকে এমবোজিং বলি আমরা। এটা কিরকম, যে মনে করো আমাদের যদি একটা করে অর্থাৎ একটা পোর্শন এইখানে লেখাটা ফুলে আছে, যে NUB, এই যে NUB লেখাটা মনে করো যে ফুলে আছে, উপরে উঠে আছে, সেটা এটি সাধারণত কিভাবে করা হয়, ফেব্রিকটাকে স্প্রে করা হয় রেজিন বা এই ধরনের ম্যাটেরিয়াল, যেটা কিনা এই শেপটাকে ধরে রাখতে পারবে। তারপরে এরকম ফর্মা আছে, ফেব্রিকটাকে ওখানে ফেলে হিট প্রেস করা হয়, ফলে ফেব্রিকটার ওই ইয়াটা একটা শেপ নেয়, হ্যাঁ, যে শেপটা আমরা দিতে চাই সেরকম একটা শেপ নাই, নিয়ে ফুলে ওঠে, এটাকে আমরা ইম্বুজিং সাধারণত বলে থাকি, আমি দেখাবো না। তো রেস্ট স্টাইল, এজোইক স্টাইল, মেটাল স্টাইল, ফ্লক স্টাইল, বার্নআউট স্টাইল এন্ড ক্রিপ স্টাইল। সো এগুলোই ছিল আজকে আমাদের স্টাইল, যেগুলোর বেসিক আমরা দেখেছি যে ডিরেক্টলি অ্যাপ্লাই করব, ডিসচার্জ রিমুভ করে, কালার ডিসচার্জ হতে পারে, হোয়াইট ডিসচার্জ হতে পারে, রেসিস্ট স্টাইল অফ প্রিন্টিং বাধা প্রদান করে, সেটি হোয়াইট রেসিস্ট হতে পারে বা কালার রেসিস্ট হতে পারে। এজোইক স্টাইল অফ প্রিন্টিং সেটা আগে দুটি প্রসেসের মাধ্যমে হয়, একটা ডাইজেটাইজেশন আর ন্যাপথালাইজেশন, যেকোনো একটা করলেই হতে পারে। দেন মেটাল স্টাইল অফ প্রিন্টিং, সেটি মেটাল ইউজ করে, ফ্লক সাধারণত ফ্লক ইউজ করে, বার্নআউট সাধারণত পুড়ে ফেলে, এন্ড ক্রিপ স্টাইল সাধারণত শ্রিঙ্ক করে ফেব্রিকটাকে আমরা করতে পারি। তো এই ছিল আজকের আমাদের ক্লাসের এই পোর্শন, এখনই কেটে যাবে।